ওয়াহ ওয়াহ হোয়াট এ বাংলাদেশ, হোয়াট এ পারফরমেন্স, ও মাই গড। গতকালকে আজকের এই মুহূর্তে আমি বলেছিলাম যে সাইফ হাসানকে অন্তত 3 ম্যাচের মধ্যে একটা ম্যাচে হলো প্লেইং 11-এ রাখা উচিত, প্লেইং 11-এ রাখা উচিত। এবং আজকে বাংলাদেশ তাকে সুযোগ দিয়েছে এবং সাইফ হাসান দুর্দান্তভাবে অলরাউন্ডিং পারফরমেন্স করেছে এবং দুর্দান্তভাবে ফিরে এসেছে টি-20 ফরম্যাটে। আমি কি বলবো ভাই, এখানে দেখেন প্রথমে বোলিং করতে এসে 1 ওভারে 2 উইকেট নিয়েছে এবং ব্যাটিংয়ে 19 বলে 36 রান করেছে, দুর্দান্ত অলরাউন্ডিং পারফরমেন্স। তবে আমরা যদি দেখি যে দেখেন বাংলাদেশের আজকে পারফরমেন্স কীরকম ছিল। প্রথমে বাংলাদেশ বোলিং করতে নেমেছে এবং তাসকিন আহমদ দুর্দান্ত ছিল, 4 উইকেট নিয়েছে এবং ওই উইকেটগুলো ছিল ভাই দুর্দান্ত। মনে হচ্ছিল সে যখন বল করতেছিল এবং মনে হচ্ছিল যে মিরপুরের মাঠে খেলতেছে বাংলাদেশ এবং ওই মিরপুরের মতো উইকেট তৈরি করেছে, লাইক যেরকম ধান খাতের মতো হয়। ওইটার জন্য অনেকে আসলে ভয় পেয়েছিল যে বাংলাদেশ সামনে এশিয়া কাপ খেলবে এবং এরকম ফিজে বাংলাদেশ খেলতেছে, কিন্তু ওইরকম ছিল না। আজকের এই ফিজটা ছিল আপনার ব্যাটিং ফ্রেন্ডলি ফিজ, এখানে হাই স্কোরিং ম্যাচ হওয়ার কথা ছিল, বাট ওই যে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের কারণে ওইটা আসলে হয় নাই। যেটা বলছিলাম আপনার তাসকিন আহমদ এই উইকেটের সেরা বোলার। বাংলাদেশে আসলে এমন একটি দেশ যেখানে বাংলাদেশের ম্যাচগুলো ম্যাক্সিমাম হয়ে থাকে মিরপুরে, দ্যাটস ওয়াই তাসকিন আহমদ নাম্বার 1 বোলার হতে পারতেছে না কোনো ফরম্যাটেই। আপনি দেখেন এই তাসকিন আহমদের মতো বোলাররা আপনার পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে রাজত্ব করতেছে, কিন্তু বাংলাদেশের তাসকিন আহমদ পারতেছে না শুধুমাত্র মিরপুরে অনেকগুলো ম্যাচ খেলার জন্য। আমি যেটা মনে করি তাসকিন আহমদ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড, বাট র্যাঙ্কিং সে কথা বলতেছে না, কারণ তাসকিন আহমদ ওই রকম পিচে বল করতে পারতেছে না। এটা ভাই আমার একদম ক্লিয়ার একটা কথা, ক্লিয়ার স্টেটমেন্ট। যাই হোক, তাসকিন আহমদ 4 উইকেট পেয়েছে, দুর্দান্ত বল করেছে এবং সাইফ হাসান সেকেন্ড বেস্ট বোলার আজকের এই ম্যাচে, সে 2 উইকেট পেয়েছে। 1 ওভারে 2 উইকেট পেয়ে গেছিল, সে 2 ওভার করে 18 রান দিয়েছে। এরপরে মোস্তাফিজুর রহমান তার স্লোয়ার বলগুলো দুর্দান্ত ছিল, 1 উইকেট পেয়েছে। তো বোলিং ইউনিটের পারফরমেন্স এটাই ছিল। এবং ব্যাটিংয়ে যদি আমরা দেখি যে বাংলাদেশ যখন ব্যাটিং করতে আসে তখন আমরা দেখি যে ফারফাজ হোসেন ইমন সুবিধা করতে পারে নাই, আজকে আউট হয়ে গিয়েছে, এটা হতে পারে, ওকে ফাইন। এরপরে তানজিদ হাসান সাকিবও আসলে সেম 29 রান নিয়েছে, কিন্তু স্ট্রাইক রেট ভালো ছিল না। 24 বলে 29 রান অ্যাট দিস মোমেন্ট আপনার এই যে আপনার এখনকার যুগে যদি আপনি 24 বলে 29 রান নেন টি-20 ফরম্যাটে, এটা আসলে আমি মনে করি যে একদম লাইক অকওয়ার্ড, একটু অন্যরকম লাগে। আপনি দেখেন আপনার হয়তোবা টার্গেট আছে যে 137 রান, একদম লো, বাট আপনাকে টি-20 ম্যাচে খেলতে হবে, মাইন্ডসেট থাকতে হবে টি-20-র, মাইন্ডসেট থাকতে হবে 210, 220, 230 ওইরকম মাইন্ডসেট নিয়ে আসলে নামতে হবে। ফিজটা কিন্তু ওই কথাই বলে, ফিজ কিন্তু আপনার ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। এখানে আজকে অন্য কোনো দল হলে আজকে মনে করেন যে 180 বা 190, 200 রান, 210, ইন্ডিয়া হলে 210-ই হইতো, ওইরকম ফিজ ছিল আজকে এটা। কিন্তু বাংলাদেশের বোলিং আমি যেটা বলছিলাম যে দুর্দান্ত। তো ব্যাটারদের কথা যেটা বলতেছিলাম, মাইন্ডসেট রাখতে হবে যে এরকম পিচ ভালো, ওকে ফাইন, আমাকে খেলতে হবে টার্গেট 110, 120, আমি সরি 210, 230, 240 এরকম, কারণ ফিজ ইজ গুড, এটা মিরপুর না। ফিজ আপনার যখন দেখবেন যে ফিজ গুড, এখন আমাকে আমার সেরাটা দিতে হবে যে টার্গেট আমার 210, 220, তাহলে আমি মনে করি যে বাংলাদেশও বড় কোনো দলের সাথে খেলতে পারবে। মাইন্ডসেট যখন এরকম থাকবে, বড় দলের সাথে যখন এরকম টার্গেটে খেলবেন, ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন। যাই হোক, এরপরে আসে কি, এরপরে লিটন কুমার দাস পুরো ইনিংসটা তার দুর্দান্ত ছিল, 29 বলে 54 রান। আপনার স্কুপগুলো ছিল এবং শটগুলো ছিল মানে জাস্ট আমেজিং, দেখার মতো ছিল। ক্লাসিক্যাল ব্যাটার লিটন কুমার দাস সম্পর্কে আজকে কিছু বলি। লিটন কুমার দাস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার ইন বাংলাদেশ অল ফরম্যাটে, শুধুমাত্র বাংলাদেশে না, পুরা ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য আসলে কি আমি মনে করি যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সেরা একজন ব্যাটার হতে পারে লিটন কুমার দাস অল ফরম্যাটে। আমি বলতেছি না যে এই ওডিআই ফরম্যাট, টি-20 ফরম্যাট, টেস্ট ফরম্যাট, না, অল ফরম্যাটে সে দুর্দান্ত একটা বা নাম্বার 1 ব্যাটার হতে পারে। এখন আপনারা বলবেন যে সে আজকে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে জন্য আমি এই কথাগুলো বলতেছি, না, নেভার। সে ওইরকম ব্যাটার, ক্লাসিক্যাল ব্যাটার, বাট যখন সে অফ ফর্মে যায়, মনে করেন যে সে এমন একটা পর্যায়ে যায় যে বাংলাদেশ তাকে আপনার স্কোয়াড থেকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য থাকে অনেক সময়। এই যে টি-20-তে সে
হয়তো বা এখন ক্যাপ্টেন, কিন্তু তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক সময় বাদ দিয়েছে, অনেক সময় স্কোয়াডে রাখে নাই, বাদ পড়েছে সে শুধুমাত্র টি-20তে। আপনি দেখেন ওডিআইতেও সে বাদ পড়েছে। তো যখন সে অফ ফর্মে যায় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাকে বাদ দিয়ে দেয়। কি আপনার হবে, আপনার ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। তো যাই হোক, ব্যাটিং ইউনিটে এরকমই পারফরমেন্স দেখেছি। লাস্টে তো আপনার সাইফ হাসানের কথা বলি না, সে 19 বলে 36 রান, অলরাউন্ডিং পারফরমেন্স, বোলিংয়ে 2 উইকেট, ব্যাটিংয়ে 36 রান, এবং লাস্ট ওভারে উইনিং মোমেন্টে যে 2টা সিক্স ছিল ওটা দুর্দান্ত ছিল ভাই। তো এটাই ছিল বাংলাদেশের আজকে পারফরমেন্স। এবং নেক্সট যে 2টা ম্যাচ, ওই 2টা ম্যাচে আমি আশা করব যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চান্স দিবে কাকে, মোহাম্মদ সাইফুদ্দিন এবং নুরুল হাসান সোহানকে। আমি যেটা মনে করি চান্স দিলে সেটা এক্সপেরিমেন্ট বলেন, প্রিপারেশন বলেন, ওই 2টা জিনিস আসলে দেখার জন্য। বা আমি বলতেছি না যে তাদেরকে চান্স দিয়ে অন্যদেরকে বাদ দিয়ে দেন, এটা টোটালি আসলে টিম ম্যানেজমেন্টের একটা ব্যাপার। তারা কি ভালো, তারা কি চায় আসলে প্রথম এশিয়া কাপের প্রথম ম্যাচে কাদেরকে আসলে প্লেইং অ্যাক্সিতে রাখবে, কীরকম মাইন্ডসেট, এটা তাদের ব্যাপার। বাট আমি মনে করি যে ব্যালেন্স রেখে একদম 100% প্রিপারেশনের জন্য, দুর্দান্ত প্রিপারেশনের জন্য সুযোগ দিতেই পারে, ব্যাকআপ হিসাবেও হয়তো বা তারা খেলতে পারে এশিয়া কাপে। তো যাই হোক, ওভারঅল আমি মনে করি যে বাংলাদেশের পারফরমেন্স দুর্দান্ত ছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং নেক্সট 2টা ম্যাচ কি বাংলাদেশ দুর্দান্ত খেলবে, প্রিপারেশন কি ভালো হবে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানতে চাই। আসসালামু আলাইকুম।